বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের স্থায়িত্ব, ক্ষমতায় থাকা, তারা কবে নির্বাচন দিবে কি দেবে না, এবং নির্বাচনের সময় তারা পক্ষপাত দুষ্ট থাকবেন কি থাকবেন না, তারা তাদের যে কিংস পার্টি, এই পার্টিকে তারা যে ফেভার করছেন এই মুহূর্তে বা পাত্তা দিচ্ছেন, এটি যদি তারা অব্যাহত রাখেন তাহলে তো তারা রাজনীতির ময়দানে নিরপেক্ষ হিসেবে নিজেদেরকে প্রমাণ করতে পারবেন না। যে সকল বিষয়গুলো নিয়ে বিতর্ক হচ্ছে এবং পারস্পরিক অবিশ্বাস তৈরি হচ্ছে। অতি সম্প্রতি আমরা যেটা লক্ষ্য করলাম সেটি হলো বিএনপি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে ভীষণ রকম বিক্ষুব্ধ। তারা অধৈর্য হয়ে পড়েছে এবং তাদের মধ্যে এক ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। তারা প্রথমে জুন মাসের মধ্যে অর্থাৎ 2025 সনের জুন মাসের মধ্যে নির্বাচন চাচ্ছিল এবং কোনো অবস্থাতেই তারা ডিসেম্বরের বাইরে এই নির্বাচন করতে দেবে না। তারা বুঝে গেছে যে এই সরকারকে যদি ডিসেম্বরের পরে তাদেরকে কাজ করতে সুযোগ দেওয়া হয় এবং সরকার যে তাদেরকে টালবাহানার মধ্যে রেখেছে সেটি হলো যে হয় ডিসেম্বর, নয় জুন, অর্থাৎ ডিসেম্বর মাসে হবে নচেৎ জুন মাসে হবে, এটা করলে এটা হবে। রাজনীতি বলেন, যুদ্ধ বলেন, কোনো জায়গাতে যদি কিন্তু ইত্যাদি শব্দ ব্যবহৃত হয় এর চেয়ে ভয়াবহ কোনো কথা নেই। তলোয়ারের ফলা, ওর যেমন কোনো চরিত্র নেই, ওর একটা নির্দিষ্ট চরিত্র হলো তাকে সুচালু হতে হবে, ধার হতে হবে, তেমনি রাজা তার কথা শানিত হতে হবে, তলোয়ারের ফলার সে তো শানিত হতে হবে, সূচের অগ্রভাগের চেয়েও সুচালু হতে হবে। তো সেখানে আপনি একজন রাজা বলছেন যদি, কিন্তু, হলেও হতে পারে, হবে না, ওটা এটা, ইট মিনস ইটস এ ডেঞ্জারাস গেম। এবং সেই ডেঞ্জারাস গেমটা যে ধুমায়িত হচ্ছে এটি বিএনপি সরকার বুঝতে পারছে। আর বুঝতে পারার কারণেই তারা ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচনের জন্য জিদ ধরেছে এবং এই নির্বাচন আদায় করার জন্য তারা রাজপথ গরম করবে, সরকারের উপর চাপ প্রয়োগ করবে এবং আরও নানা রকম কর্মকাণ্ড করবে, অ্যাজ মাচ অ্যাজ দে ক্যান। তারা যতটা পারে সেটা করবে। সরকার সেটা কীভাবে মোকাবেলা করবে সেটা সরকারের বিষয়, কিন্তু এই বিষয়টি নিয়ে সম্পূর্ণ দুটো ভিন্ন মত তৈরি হয়ে গেছে। সরকার এখানে কিন্তু খেলছে, ভীষণ রকমভাবে খেলছে, এত চমৎকারভাবে খেলছে যেটা বিএনপি এখন পর্যন্ত বুঝতে পারছে না। আপনি ধরুন যে জামাতের আমির ডাক্তার শফিক তিনি হঠাৎ করে লন্ডনে গেলেন। আপনার কি মনে হয় যে এর পেছনে রাজনীতি নেই? তিনি এই যে এই সময়টাতে গেছেন, আবার তিনিও বিএনপির সাথে সুর তুলে হঠাৎ করে এই যে নির্বাচন ডিসেম্বর মাসের মধ্যে চাচ্ছেন, অথবা আগামী যে ঈদ উল ফিতর তার মধ্যে চাচ্ছেন, অর্থাৎ জানুয়ারি মাসের মধ্যে নির্বাচন চাচ্ছেন। আপনার কাছে কি মনে হচ্ছে না যে এটা একটা প্রেসক্রাইবড, যেটিকে বলা হয় প্রেসক্রাইবড, কেউ একটা লিখে দিয়েছে, সেই অনুযায়ী সেটা অভিনয় করা হচ্ছে? আপনার কাছে কি মনে হচ্ছে না যে বেগম যে এত অবস্থার মধ্যেও অনেকদিন বিদেশে গেলেন না, তারপর তিনি হঠাৎ করে বিদেশে চলে গেলেন? আপনাদের কি মনে হচ্ছে না যে তারেক রহমান সাহেব বাংলাদেশে আসার জন্য উদগ্রীব এবং 111-এর সময় তিনিও কিন্তু বাংলাদেশ ছেড়ে যেতে চাননি? তার প্রিয়জন যারা, আপনজন যারা আছেন তারা তাকে অনেকটা বাধ্য করে এই ১১-এর সময় তাকে বাংলাদেশ থেকে ইংল্যান্ডে পাঠিয়েছেন। এখন তিনি এরকম একটা স্বস্তিকর অবস্থা, যখন সারা দেশে তার রাজত্ব চলছে, তার দলের রাজত্ব চলছে, তার নেতাকর্মীরাই টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সব কিছু নিয়ন্ত্রণ করছে, অথচ তিনি বাংলাদেশে আসছেন না। তিনি ওখানে বসে তার এক নেতাকে হুমকি দিচ্ছেন, আর এক নেতাকে বহিষ্কার করছেন, কমিটি গঠন করার চেষ্টা করছেন, সরকারের প্রতি একবার ইতিবাচক কথা বলছেন, আবার নেতিবাচক কথা বলছেন, কিন্তু একটা টিকিট কেটে তিনি বাংলাদেশে আসছেন না। বরং একটা ভাইব তৈরি হচ্ছে যে আজ এই বাড়িধারা তো ওই বাড়ি রেডি হচ্ছে তারেক রহমান সাহেবের জন্য, তিনি ওখানে থাকবেন, এখানে থাকবেন, আগামী মাসে বেগম জিয়া আসবেন। এই পুরো জিনিসগুলোর মধ্যেই রাজনীতি ঢুকে পড়েছে এবং সেই রাজনীতি বিএনপি যতটা না করছে তার চেয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বেশি করছেন। তিনি ইতিমধ্যে অনেকগুলো ফ্রন্ট খুলে ফেলেছেন এবং আরও নিত্য নতুন ফ্রন্ট খোলার জন্য তিনি সর্বশক্তি নিয়োগ করেছেন। অনেকগুলো রাজনৈতিক দল মাঠে আছে, কেউ বিএনপির সাথে আছে, কেউ বিএনপির বিপক্ষে আছে,
কেউ কিংস পার্টির সাথে আছে, কেউ কিংস পার্টির বিপক্ষে আছে। এবং প্রশাসন থেকে শুরু করে যত ব্যুরোক্রেসি রয়েছে, সিভিল, মিলিটারি অ্যান্ড জুডিশিয়ারি, সব জায়গাতে ১ ডজন এখানে বিভক্তি, ১ ডজন বিভক্তি। এবং এই বিভক্তির কারণে কেউ মানে এখান থেকে যে বিদ্রোহ করবে, এখান থেকে যে কেউ সরকারের পথে বাধা সৃষ্টি করবে, এই অবস্থা কিন্তু নেই। এবং এই বিভক্তি তৈরি করাটাও কিন্তু একটা, যাকে বলা হয় রাজনীতি। এই যে প্যালেস্টাইনকে নিয়ে একটা বিরাট সম্মেলন হলো, আপনার কি মনে হয় যে এটার পিছনে সরকারের মদদ ছিল না? সরকারের গ্রিন সিগন্যাল ছিল না? সেখানে এরকম একটা পলিসি করা হয়েছে, যারা এই আহ্বানটি দিয়েছেন, এই ডাকটি দিয়েছেন এবং সমস্ত মানুষকে এক মঞ্চে এনেছেন, আনার পরে আগামী ১ মাস অন্তত এটার একটা, যাকে বলা হয় ইমপ্যাক্ট, সোসাইটিতে থাকবে। এর আগে ভারত বিরোধী একটা মনোভাব তৈরি হলো এবং প্রধান উপদেষ্টা সবাইকে ডাকলেন, সবাই সেখানে গেল, ১ মাস সব চুপচাপ। আবার এখন এই যে ভারত ট্রানজিট বন্ধ করে দিয়েছে, এটার এগেনস্টে ২,০০০ কোটি টাকা আমাদের লস হচ্ছে। আবার বাংলাদেশ কাউন্টার সেই যাকে বলা হয় ভারতের ট্রান্সশিপমেন্ট বন্ধ করতে চাচ্ছে, এখনও করেছে কিনা আমরা জানি না। আদানির বিদ্যুৎ নিয়ে সমস্যা হচ্ছে, সারা দেশে লোডশেডিং চলছে। এই সব কিছুর মধ্যেই রাজনীতি ঢুকে পড়েছে এবং সেটা যারা ক্ষমতাসীন রয়েছেন সেই ক্ষমতাসীন লোকদের রাজনীতি চলছে। এবং আপনারা জানেন যে সিংহাসন এমন একটা বিষয়, এখানে সিংহাসনে একক কোনো ব্যক্তি কাজ করেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে একক কোনো ব্যক্তি নন, তার সঙ্গে অন্ততপক্ষে কয়েক হাজার মানুষের রিজিক জড়িত, জীবন জড়িত, জীবিকা জড়িত, মরণ জড়িত, বেঁচে থাকা জড়িত। ফলে এই মানুষগুলো, অর্থাৎ যারা ইতিমধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূসের কাঁধে কাঁধ মিলিয়ে ফেলেছেন দেশে এবং দেশের বাইরে, তারা তাকে ক্ষমতায় রাখার জন্য, ক্ষমতা জিইয়ে রাখার জন্য, অথবা সসম্মানে ক্ষমতা থেকে বিদায় দেওয়ার জন্য, বা তার সেফ রিটার্ন বা সেফ এক্সিট যেটাকে বলা হয়, সেটির জন্য শতভাগ নিশ্চয়তা লাভের যে গ্যারান্টি, এটির অনুসন্ধান তারা করছেন। এবং এখন পর্যন্ত তারা সেই জিনিসটি পাননি। বরং তারা যেটা আশঙ্কা করছেন সেটি হলো, এই গত ৭ মাসে যে রাজনৈতিক প্রতিহিংসা আমরা দেখেছি, নিত্য নতুন রাজনৈতিক প্রতিহিংসা দেখেছি, সমাজের উপর যে স্টিম রোলার চলেছে, এবং এখন রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য বিভিন্ন পক্ষ যে কাজগুলো করছে, সেটা সরকার করছে, আইন আদালত করছে, তারপরে পেশাজীবীরা করছেন, বিএনপি করছে, জামাত করছে, আওয়ামী লীগ করছে, জাতীয় পার্টি করছে। এই কৌশলগুলো পুরোটাই আগামীতে আরও মরণঘাতী হয়ে পড়বে। মরণঘাতী অর্থ যে এখন হুমকি ধামকির মধ্যে, শারীরিক নির্যাতনের মধ্যে, জেল জুলুম হুলিয়ার মধ্যে এটি আবদ্ধ আছে, কিন্তু যখন এটি রক্তাক্ত হবে এবং জীবন মানের উপর এটা যখন হুমড়ি খেয়ে পড়বে, কারো জীবন বিনাশ ঘটাবে, তখন বুঝতে পারেন যে পুরো বাংলাদেশের পরিস্থিতি কী অবস্থা হয়ে যাবে। তো কাজে এখন যারা ক্ষমতায় আছেন তারা আশঙ্কা করতেই পারেন যে আগামীতে যদি তাদের পতন হয় এবং একটি বিধিবদ্ধ নিয়মে যদি তারা প্রস্থান করতে না পারেন, কিংবা যারা ক্ষমতায় আসছেন তাদের সঙ্গে তাদের বন্ধুত্বটা যদি খুব গাঢ় না হয়, বিশ্বাসযোগ্য না হয়, তাহলে সেক্ষেত্রে কারাগার, হাতকড়া ইত্যাদি, হেলমেট, যা কিছু আমরা এখন দেখছি কোর্ট কাছারিতে, এগুলো যে তাদেরকে তাড়া করবে না তা নয়, তাদেরকেও তাড়া করবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের বয়স ৮৬ বছর, সো হোয়াট, আমু সাহেবও তো একই বয়সী লোক, আমির হোসেন আমু, তাকেও তো সেখানে তোলা হচ্ছে। এখানে তো বয়স কোনো বিচার এর বিষয় হচ্ছে না, বা কাউকে এক্সকিউজ করা হচ্ছে না। বা 1/11-এর সময় শেখ হাসিনা বা বেগম খালেদা জিয়াকে যেভাবে সম্মান জানিয়ে 1/11-এর লোকজন তাদেরকে আলাদা বাড়িতে রেখেছে, আলাদা বিচারালয় করেছে, সম্মান এবং মর্যাদার সঙ্গে খাবার দাবার দিয়েছে, কিংবা বেগম জিয়া যখন জেলখানাতে ছিলেন তার সেবা করার জন্য সমস্ত জেল কোড ভঙ্গ করে তার যে কাজের সাহায্যকারী রহিমা, তাকে পাঠানো হয়েছে জেলখানাতে। তারপর তার আত্মীয় স্বজন সেখানে নিয়মিত গেছেন এবং পরবর্তীতে প্রধানমন্ত্রী বিশেষ ক্ষমতা ব্যবহার করে তাকে এক্সিকিউটিভ অর্ডারে জেলখানা থেকে বের করে তার বাড়িতে থাকার জন্য সুযোগ করে দেওয়া হয়েছে। এখন এটা তো
এই মুহূর্তে কল্পনাই করা যায় না। এই মুহূর্তে যদি শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানো হয়, তাকে গ্রেপ্তার করানো হয়, তাহলে আপনি কি তাকে সুধা সদনে বা ক্যান্টনমেন্টের কোনো বাড়িতে অথবা সরকারি কোনো বিলাসবহুল ভবনে বা সংসদ ভবনের কোনো রাজকীয় ভবনে সেই 111-এর মতো রেখে আলাদা ট্রাইব্যুনাল করে তাকে বিচার করার সুযোগ দিবেন? নাকি ডাক্তার দীপু মনির মতো তাকেও হাতকড়ি পরিয়ে, হেলমেট পরিয়ে তাকে ঢাকা কোর্টে উঠাবেন? নাকি আরও, অর্থাৎ তার হাতে পায়ে ডান্ডাবেড়ি পরানো হবে? হাতে ডান্ডাবেড়ি, পায়ে ডান্ডাবেড়ি, গলায় ডান্ডাবেড়ি, এবং এই অবস্থায় তাকে উঠানো হবে। আপনি একটু চিন্তা করেন তো যে আমাদের এখন যাদের হাতে ক্ষমতা তারা কোনটা পছন্দ করবে? নিঃসন্দেহে ডান্ডাবেড়ি পছন্দ করবে। তো যে শেখ হাসিনাকে 111-এর সরকার বা যে খালেদা জিয়াকে 111-এর সরকার বা যে খালেদা জিয়াকে বা মির্জা ফখরুল সাহেবকে আওয়ামী লীগ সরকার যে সৌজন্যতাটা দেখিয়েছেন, সেটি এখন যে পর্যায়ে এসে নেমেছে, এটি আগামীতে যাদের উপর খড়গ আসবে সেটি আরও বহু গুণ মর্মান্তিক হবে, নির্মম হবে, নিষ্ঠুর হবে। এটা বোঝার জন্য খুব বেশি পণ্ডিত হওয়ার দরকার নেই। এই সমাজের একজন পাগলও এই কথাটা বুঝতে পারে। ফলে যারা ক্ষমতায় আছেন তারা শতভাগ গ্যারান্টি চাচ্ছেন। তারা শতভাগ সেফ এক্সিটের নিশ্চয়তা চাচ্ছেন। এবং তার বাইরে তাদের যারা আপনজন যারা আছেন তারা সবাই বলছেন যে না, গ্যারান্টি দিলেও যাওয়া যাবে না। সুযোগ যেটা পেয়েছি এমনিই মরতে হবে, যদি মরতে হয় তো একেবারে ক্ষমতায় থেকেই আমরা মরব। শেষ সময় পর্যন্ত আমরাই নির্বাচিত। আমাদেরকে জনগণ নির্বাচন করেছে। আমরাই ভালো কাজ করতে পারছি। আগামীতে যারা আসবেন তাদের অনেক দুর্নাম থাকবে, বদনাম থাকবে, দরকার নাই। আমরা এই ক্ষমতা ছলে বলে কৌশলে চালিয়ে যাব। এরকম বুদ্ধি দেওয়ার মানুষের আমাদের এই সমাজে কি অভাব আছে? এবং আপনারা তো শুনতে পাচ্ছেন এই কথাগুলো। ফলে রাজনীতি আগামীতে আরও জটিল হচ্ছে, আরও কুটিল হচ্ছে, এবং সব কিছুই অনিশ্চয়তার মধ্যে চলে যাচ্ছে। যারা ক্ষমতা আছেন তারাও জানেন না কালকে কি হবেন, যারা ক্ষমতার বাইরে আছেন তারাও জানেন না কালকে কি হবেন। আপনি আমি আমরা কিছুই জানি না। এর কারণ হলো যে কুকর্ম পুরো জাতি করেছে, সেই কুকর্মের দায় আমাদের সবাইকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ভোগ করতে হবে। অতীতে বনী ইসরায়েল জাতিরা এই তাদের কুকর্মের কারণে কখনো 10 বছর, 20 বছর, 30 বছর, 50 বছর, এমনকি 100 বছর পর্যন্ত তারা লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে এবং দুর্ভোগ দুর্দশার মধ্যে পড়েছে। কাজেই আমরা যারা দীর্ঘদিন ধরে মন্দ চিন্তা করেছি, মন্দ কাজ করেছি, রাতারাতি আমাদের দেশে হযরত উমর চলে আসবেন এই আশা করার আগে, হযরত উমরের যারা সঙ্গী সাথী ছিলেন, বন্ধু ছিলেন, বা সেই জামানাতে যারা উন্নত চরিত্রের সাহাবী ছিলেন, সেরকম মানুষ তো লাগবে। ওই মানুষ না হলে তো হযরত উমর হওয়া যায় না। তো এখনও ভালো শাসক পেতে হলে মানুষ ভালো হতে হবে, কিন্তু আমরা এখনো পর্যন্ত ভালো মানুষ হতে পেরেছি বলে আমার কাছে অন্ততপক্ষে নিজের জন্য আমি বলতে পারি, আমার কাছে মনে হয় এখনো আমরা ভালো মানুষ হতে পারিনি।